আজকে আমি তোমাদেরকে যে যে জায়গাগুলো পড়তে বলেছিলাম তোমরা কি সেগুলো পড়েছো? তাহলে নতুন কিছু বিষয়। ম্যাম কোন বইটা কিনতে বলছিলেন? আমি তো জানি নাই। ম্যাম পড়েছি। আচ্ছা, আচ্ছা। আজকে জি ম্যাডাম পড়ছে। অনেক স্টুডেন্ট আসছে যারা এতদিন আসে না। বই যেটা কিনতে বলেছিলাম সেটা হচ্ছে পুঁথিনিলয়ের ইতিহাস দ্বিতীয় পত্র। সবকিছু আমাদের এই বেলাল হোসেন সরকারের বইয়ে সাজিয়ে দেওয়া নেই। আমরা যদি ওই বইটা কিনি তাহলে দুইটা বই আমি দাগিয়ে দেবো, সেখান থেকে পড়বে। ওইটা যে এক্সট্রা বার্ডেন হবে তা কিন্তু নয়। শেখ সাদি কেমন আছো? শেখ সাদি ম্যাম অনন্য আসতে পারছে না, ওর ওয়াইফাই তে একটু সমস্যা। আচ্ছা, আচ্ছা। শেখ সাদি কি অবস্থা? শেখ সাদি শুনতে পাচ্ছ? ম্যাম শেখ সাথে নেটওয়ার্কের সমস্যা করে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, তো বইটি হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই বইটি কিনতে বলেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। শেখ সাদি ভালো আছো? এই বইটির কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে এটা বলেছিলাম দ্বিতীয় পত্রের জন্য কিনবে। আর আমি যে বইটি পড়াই সেটা তো অবশ্যই কিনবে। এই যে এটাও কিনবে। এখন আমরা গত ক্লাসে নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে কিছু দেখিয়েও দিয়েছিলাম। স্ক্রিনশট দিতে বলেছিলাম, আশা করি তোমরা সবাই দিয়েছিলে। ওইটা তোমরা ইউটিউবের ক্লাসেও পাবে। আমি সেদিনই ওটা আপলোড দিয়েছি, তোমরা ওই ক্লাসটা পাবে। এখন তোমাদেরকে আমি আমাদের এই বইটা থেকে 43 পৃষ্ঠায় জিরোন্ডিন শাসনামল, জ্যাকোবিন শাসনামল, আমি বলেছিলাম যে এদের পরিচয় কি, থার্মিটরীয় শাসনটা কি, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে তোমরা বলো যে নেপোলিয়নের যে মহাদেশীয় ব্যবস্থা, তারপর কোড নেপোলিয়ন, বিশেষ করে সংস্কার সমূহ তোমরা কি পড়েছো বাসায় যারা ক্লাস করেছিলে? জি ম্যাম জি ম্যাডাম পড়েছি। পড়ছে। ওখান থেকে পড়লে কিন্তু অবশ্যই কোশ্চেন কমন আসবে। আর এটা আহামরি কঠিন কিছু না, তোমরা পারবে। তাহলে আমরা পড়ার টপিকে চলে যাই। সেখানে সবাই বের করো যে জিরোন্ডিন শাসনামল। এখানে জিরোন্ডিন শাসনামল দেখাচ্ছে 1 সেপ্টেম্বর 1792 থেকে 2 জুন 1793। আমাদের জানতে হবে জিরোন্ডিন কারা, জ্যাকোবিন কারা। তো আজকে দেখবো যে জিরোন্ডিন কারা। 1 সেপ্টেম্বর একটু বলবেন কাইন্ডলি? বলো, আবার বলো। ম্যাম কত পেজ, পেজ নাম্বারটা একটু বলবেন? এটা 43 পৃষ্ঠা, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, ফরাসি বিপ্লবের 43 পৃষ্ঠা। ম্যাম আমার একটা ছোট্ট কনফিউশন আছে, বলবো কি? বলো। আচ্ছা ম্যাম, বার্লিন চুক্তি দ্বারা কি নেপোলিয়ন ইংল্যান্ডের উপর মানে অর্থনৈতিক অবরোধ আরোপ করে? হ্যাঁ, আর অর্থনৈতিক অর্ডার্স অবরোধ। ইন কাউন্সিল দ্বারা কি এটা ইংল্যান্ড ইংল্যান্ড। পাল্টা অবরোধ হ্যাঁ, দেয়? হ্যাঁ, হ্যাঁ, এটাই। আচ্ছা, আবার মিলান ডিক্রি দ্বারা কি নেপোলিয়ন আবার আবারও হ্যাঁ, মানে নতুন, ইংল্যান্ডকে হ্যাঁ, কোণঠাসা করার চেষ্টা করে? হ্যাঁ, একটার পর একটা আদেশ আচ্ছা জারি ঠিক করে। আছে এবং ম্যাডাম, তোমাদের ধন্যবাদ। সবুজ বইটাতে লাস্টে দেখবে যে এটা কিন্তু ব্যর্থ হয়েছিল মহাদেশীয় ব্যবস্থা, কারণ ইংল্যান্ডের হ্যাঁ ম্যাম, দ্রব্যের এখানেও বাজার আছে, ছিল ব্যর্থতার বেশি। কারণ লেখা আছে। হ্যাঁ, ব্যর্থ হয়েছে। তা এখন শুরু করি, তারপরে আবার প্রশ্ন যাব আমরা। 1 সেপ্টেম্বর 1792 সালে জাতীয় কনভেনশনের একটা অধিবেশন শুরু হয়েছিল। ফ্রান্সে জিরোন নামে একটা জায়গা আছে, একটা অঞ্চল আছে। সেই অঞ্চলে এই শব্দ আসতেছে, জিসান শুভ, মিউট করো, মিউট করো। জিরোন্ড অঞ্চলের নামে অভিহিত হলেও ওই সময় নরমপন্থী বুর্জোয়াদের প্রাধান্য কনভেনশনে ছিল। এই যে জিরোন নামক অঞ্চল থেকে জিরোন্ডিনরা এসেছে। এখন অঞ্চল থেকে এসেছে মানে ওই
নাম থেকে তাদের নামকরণ করা হয়েছে জিরোন্ডিন। জিরোন্ড অঞ্চলের নাম নামকরণ করা হয়েছে জিরোন্ডিন। তো এরা কি করতো? এরা ছিল নরমপন্থী। ফ্রান্স যতদিন ইউরোপের যুদ্ধে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল ততদিন তারা কনভেনশনে প্রভাব বিস্তার করতে পেরেছিল। পরবর্তীতে তাদের প্রভাব আস্তে আস্তে মানে কমে যায়, ভাটা পড়ে মানে কমে যায়। এরপরে দেখো যে তাছাড়া জিরোন্ডিনগণ কনভেনশনে রাজার ভাগ্য নির্ধারণ, নতুন সংবিধান প্রণয়ন এবং কমিউন প্রতিষ্ঠার দাবি প্রসঙ্গে দৃঢ় কোনো অবস্থানও তারা নিতে পারেনি। অন্যদিকে এই সমস্ত দাবি নিয়ে জ্যাকোবিনরা ছিল সোচ্চার। এখন জ্যাকোবিনদের সম্পর্কে আমরা একটু পরে জানবো। জ্যাকোবিনদের অনড় অবস্থানের কারণেই তারা রাজাকে কনভেনশনে কিন্তু মৃত্যুদণ্ড দিতে পেরেছিল। রাজা ষোড়শ লুই এবং রানী মেরি আন্তোয়ানেটকে কিন্তু তারা গিলোটিনে হত্যা করেছিল, গিলোটিনে হত্যা করে, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। তাছাড়া সংবিধান রচনার উপর তারা জোর প্রদান করে। দেশের সাধারণ নিরাপত্তা সমিতি কমিটি অফ জেনারেল ডিফেন্স নামক একটা সংস্থাও তৈরি করা হয়। এই সময়ে অর্থাৎ 1792 সালে দেশের খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি বেড়ে যায়, অর্থাৎ মুদ্রার মূল্যটা কমে যায়। জিরোন্ডিনরা নতুন সংবিধান রচনার উদ্যোগ নিলেও নিজেদের মধ্যে তার বিরোধ তৈরি হয়। ফলে জনগণের কাছে জিরোন্ডিনদের ক্ষমতা আস্তে আস্তে বা মর্যাদা কমতে থাকে এবং জ্যাকোবিনদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এই জ্যাকোবিনরা কি কি করেছিল? আর কয়েকটি পয়েন্ট তোমরা ফরাসি বিপ্লবে পড়বে। জ্যাকোবিন, জিরোন্ডিন, তারপর হচ্ছে সন্ত্রাসের রাজত্ব, শ্বেত সন্ত্রাস, এই শব্দগুলো আমরা একটু পরে আরো শিখবো। টেনিস কোর্টের শপথ। ম্যাম, জ্যাকোবিন জিরোন্ডিন নামে তো খুঁজে পাচ্ছি না। রাজতন্ত্রের পতন, জাতীয় কনভেনশন, সন্ত্রাসের রাজত্ব, পরপর 3টে পয়েন্ট আছে। এই সন্ত্রাসের রাজত্বের মধ্যে এটা আছে। তোমার বইয়ে জিরোন্ডিন শাসনামল আলাদা করে দেওয়া নেই? না ম্যাম। কেন নেই? কেন? যে আমিও তো নতুন বইটা নিয়ে আসছি। ওটা নতুন এডিশন, একদম 20 সালের। 20 খুঁজে সালে? পাচ্ছি না কত কত পৃষ্ঠা। জি জি। কিন্তু আমিও তো 20 সালেরটা কিনেছি, আমার তো 43 পৃষ্ঠাই আছে। আমারও তো নতুন বই। 43 পৃষ্ঠা জিরোন্ডিন শাসনামল, জ্যাকোবিনদের। আচ্ছা, ওর মধ্যেই তুমি পাবে, এত চেঞ্জ হওয়ার কিছু নেই, ওর মধ্যেই এগুলো পাবে। এরপরে দেখো যে জিরোন্ডিনরা আস্তে আস্তে তারা বিতাড়িত হতে থাকে, তাদের স্থান দখল করে জ্যাকোবিনরা। জ্যাকোবিনদের শাসনামলের সময়কাল হচ্ছে 2 জুন 1793 থেকে 27 বা 28 জুলাই 1794 পর্যন্ত। এই জ্যাকোবিনরা 1793 সালের 2 জুন ক্ষমতা দখল করে। ফ্রান্সের এই রাজনৈতিক দল ছিল প্রত্যক্ষ গণতন্ত্র এবং বিপ্লবের রক্ষক। তারা চেয়েছিল সরাসরি গণতন্ত্র থাকবে এবং বিপ্লবটা যেন চলতে থাকে, বা এই বিপ্লবের রক্ষাকারী হিসেবে তারা ছিল। কিন্তু এ সময় ফ্রান্সের প্রতি বিপ্লব দেখা দেয়। প্রতি বিপ্লব মানে হচ্ছে বিপ্লব বিরোধী, এই জ্যাকোবিনদের বা বিপ্লব বিরোধী একটা দল দেখা দেয়। প্যারিসের কমিউন একাধিপত্য অত্যাচারের ডিপার্টমেন্টে অর্থাৎ শাসন এলাকায় ক্ষোভ দেখা দেয়। এই জিরোন্ডিস্ট দলের পতনে আমরা দেখলাম যে জিরোন্ডিনরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। তারা ছিল নরমপন্থী, তারা নিজেদের ক্ষমতা সেইভাবে প্রতিষ্ঠা করতে পারেনি, তাদের স্থান দখল করে নেয় জ্যাকোবিনরা। এই জিরোন্ডিন দলের যখন পতন হয়েছিল সেই সময় লায়ন্স, মার্সাই, বর্দো এই সমস্ত শহরগুলোতে প্রতি বিপ্লব মানে হচ্ছে বিপ্লব বিরোধী একটা সশস্ত্র আন্দোলন হয়েছিল। এই রাজনৈতিক গৃহবিবাদের সুবাদে ফ্রান্সের ধর্মযাজকগণ লা ভেন্ডি কৃষকদেরকে একটা বিপ্লবকালীন ধর্মীয় সংস্কার আইনের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য একটা ইন্ধন দিয়েছিল। ধর্মযাজকগণ কৃষকদেরকে একটা বিপ্লব করার জন্য ইন্ধন দেয়। এইভাবেই ধর্মের নামে রাজতন্ত্রের সমর্থনে ফ্রান্সে আরেকটা বিপ্লবের, যেটাকে বলা হয় প্রতি বিপ্লব, অর্থাৎ জ্যাকোবিনদের বিরুদ্ধে প্রতি বিপ্লব শুরু হয়। তারপর ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্সের বিপ্লবী সরকারকে উৎখাতের জন্য জোট গঠন করে ফ্রান্স আক্রমণ করে। এই অবস্থায় জ্যাকোবিন দল ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লব এবং দেশ রক্ষার জন্য তারা জরুরি ব্যবস্থা নিতে থাকে। মানুষের মনে ভীতি সঞ্চার করে প্রতি বিপ্লব বা অরাজকতার অবস্থা দ্রুত অবসান ঘটিয়ে তারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। জ্যাকোবিনরা কিন্তু এই প্রতি বিপ্লব অর্থাৎ জ্যাকোবিনদের বিরুদ্ধে যে আরেকটি দল এই কৃষকদেরকে ইন্ধন দিয়েছিল ধর্মযাজকরা, প্রতি বিপ্লব বা বিপ্লবের বিরোধিতা করে আরেকটি বিপ্লব করার জন্য, সেটাও তারা তাদের
ইয়ে দ্বারা জ্যাকোবিনরা কি করে সেই বিপ্লবকে ধ্বংস করে এবং দেশে জরুরি অবস্থা জারি করে। তারপরে সন্ত্রাস বা ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করে। এই প্রতি বিপ্লবকে তারা দমন করার চেষ্টা করেছিল। এই যে সন্ত্রাস বা ভীতির অবস্থা সৃষ্টি করেছিল, এই অবস্থাকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব, ইংরেজিতে বলা হয় রেইন অফ টেরর। এই ইংরেজিটা তোমাদের জানতে হবে। রেইন অফ টেররের বাংলা মানে হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। এটা সৃষ্টি করেছিল জ্যাকোবিনরা। জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবস্পিয়ার। তিনি ছিলেন সন্ত্রাস দলের বা রেইন অফ টেররের রাজত্বের প্রধান স্থপতি, মানে প্রধান ছিলেন। তাহলে জ্যাকোবিন দলের বা সন্ত্রাসের রাজত্বের প্রধান ছিলেন রোবস্পিয়ার। এখানে যে পরবর্তী ঘটনাগুলো আছে সেখানে আমরা দেখবো যে সন্ত্রাসের রাজত্বে কি কি কাজ তারা করেছিল এই সময় তারা কি করলো, হত্যাকাণ্ড অন্যান্য সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে এক বিভীষিকামূলক অবস্থা সৃষ্টি করে এবং তারা প্রচার করতে থাকে যে ত্রাসী হচ্ছে দ্রুত বা বলিষ্ঠ ন্যায় বিচারের পথ। তারা সাধারণভাবে বা নরমপন্থী উপায়ে কোনো ক্ষমতা দখলের চেষ্টা করে। তারা সরাসরি ভীতির সঞ্চার করে ন্যায় বিচার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করেছে এবং তারা মনে করতো যে ত্রাসী হচ্ছে পুণ্যের পথ। সন্ত্রাসী রাজত্ব বাস্তবায়নে প্রথমেই সংবিধানকে পরিবর্তন করা হয় এবং দুটি ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে তাদের হাতে সন্ত্রাসের এই শাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি ছিল জননিরাপত্তা কমিটি আর একটা হচ্ছে সাধারণ নিরাপত্তা কমিটি। 1793 সালের 6 জুলাই থেকে 1794 সালের 27 জুলাই পর্যন্ত জননিরাপত্তা কমিটি রাষ্ট্রের সকল কর্তৃত্ব গ্রহণ করে সন্ত্রাসবাদী শাসন পরিচালনা করে। এই কমিটির সদস্য ছিল 11 জন। এর প্রধান ছিলেন রোবস্পিয়ার। আমরা ইতিমধ্যেই জেনেছি যে রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্বের প্রধান ছিলেন রোবস্পিয়ার। আস্তে আস্তে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসের রাজত্ব তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে যেতে থাকে। তারা যে সমস্ত ব্যবস্থা নিয়েছিল এই কমিটি, তা হচ্ছে বাধ্যতামূলক ঋণদান এবং সকল পণ্যের মূল্য নির্দিষ্টকরণ, বিপ্লবী আদালত গঠন করে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার করা, জননিরাপত্তা কমিটিকে সাহায্য করার জন্য সেনাবাহিনী গঠন করা, সন্দেহের আইনের মাধ্যমে রাজপন্থী বা প্রজাতন্ত্র বিরোধী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে বিচার করা, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য সমগ্র ফ্রান্সে 50,000 বিপ্লবী কমিটিও গঠন করা হয়েছিল। আর বিপ্লবের বধ্যভূমি নামে একটি স্থান নির্বাচিত করে সেখানে অপরাধীদেরকে গিলোটিনে শিরচ্ছেদ করা হতো। এই যে গিলোটিন যন্ত্রটা ম্যাম, সন্ত্রাসের রাজত্ব তো মানে বিপ্লবকে রক্ষা করার জন্যই ছিল, তাই না? ছিল, কিন্তু তারা একটা পর্যায়ে এতটাই মানে ডিসপারেট হয়ে যায়, তাদের সবকিছুতে চিন্তা ছিল যে আমরা আতঙ্ক সৃষ্টি করব এবং দ্রুত এই রাজতন্ত্রের উচ্ছেদ ঘটাবো এবং দ্রুত বিচারের কাজ করব। তাতে যা করতে হয় তাই করবো, তাতে হত্যা খুন, এটা কিন্তু একটা সময় চরম পর্যায়ে পৌঁছে যায়। তারা প্রথমে যে নীতি নিয়ে শুরু করেছিল পরবর্তীতে সেটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তারা কি করতো, এই যে গিলোটিনে যাদেরকে তারা অপরাধী মনে করতো তারা যে শিরচ্ছেদ করতো গিলোটিন যন্ত্রের সাহায্যে, এদের সম্পত্তি যারা মারা যেত এইভাবে তাদের সকল সম্পত্তি তারা বাজেয়াপ্ত করতো। এই সময় দেখা যায় এই সন্ত্রাসের রাজত্ব চলাকালে ফ্রান্সের অভ্যন্তরীণ অরাজকতা বিদ্রোহের অবসান ঠিকই ঘটিয়েছিল। এই সময় ফ্রান্সের সেনাবাহিনী বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করে, মানে ফ্রান্সে এমন এক ত্রাস বা আতঙ্ক সৃষ্টি করেছিল যে তাদের বিরুদ্ধে অর্থাৎ জ্যাকোবিনদের বিরুদ্ধে যে প্রতি বিপ্লব গড়ে উঠেছিল সেটাও আর টিকে থাকে। এই সন্ত্রাসবাদী শাসনের 3টি লক্ষ্য ছিল। একটা হচ্ছে ফ্রান্সের প্রতি বিপ্লব ধ্বংস করা, অর্থাৎ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা বিপ্লব করবে তাদেরকে ধ্বংস করা, কালোবাজারি ও খাদ্যের একচেটিয়া ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করা, বৈদেশিক আক্রমণ প্রতিহত করা। অর্থাৎ ইউরোপে অন্যান্য রাষ্ট্র যদি ফ্রান্সকে আক্রমণ করে সেটাও তাদেরকে আক্রমণ করতে বাধা দেওয়া। সন্ত্রাসের রাজত্ব এই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছিল, তবে সন্ত্রাসের রাজত্বের সময় সীমাহীন নিষ্ঠুরতা জাতীয় সম্মেলন জ্যাকোবিন দলের জনপ্রিয়তাও একটা পর্যায়ে নষ্ট করে দেয়। তারা বললাম না যে অনেক ডেসপারেট হয়ে যায়, তাদের এই কর্মকাণ্ড অনেক মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। এর ফলে কনভেনশনের অনেক সদস্য সন্ত্রাসের রাজত্বের অবসানের সিদ্ধান্ত নিয়েছিল। তারা চিন্তা করলো আমাদের লক্ষ্য অর্জিত হয়ে যাচ্ছে, কাজে আমরা এই সন্ত্রাসের রাজত্বে আর থাকবো না, আস্তে আস্তে পরিস্থিতিকে আমরা শিথিল করে নিয়ে আসবো, অর্থাৎ এই অবস্থার অবসান ঘটাতে হবে। ইতিমধ্যে প্রতি বিপ্লব দমন এবং বিদেশি আক্রমণের ভয় যখন দূর হয়ে যায় তখন সন্ত্রাসের রাজত্বের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসে। এর ফলে 1794 সালের 26 জুলাই জাতীয় সম্মেলনের সদস্যরা
রোবস্পিয়ার ও সহযোগিতার বিরুদ্ধে কতগুলো অভিযোগ উত্থাপন করেও তাদের গ্রেফতার করে এবং 28 জুলাই তাদেরকে গিলোটিনে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। একটা সময় কিন্তু এই সন্ত্রাসের রাজত্বের যারা নায়ক ছিল বা নেতৃত্বে ছিল তাদেরকেও কিন্তু গিলোটিনে বা প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়, কারণ তাদের সব কাজই যে সঠিক ছিল তা নয়। এই পরের পৃষ্ঠে দেখো থার্মিডরি প্রতিক্রিয়া, এগুলো বেশিরভাগ সন্ত্রাসের রাজত্ব 2 নম্বর প্রশ্নে আসতে পারে। আর হচ্ছে থার্মিডরীয় প্রতিক্রিয়া এখানে বেশিরভাগই আসতে পারে, এখানে 2 অথবা অবজেক্টিভের জন্য থাকতে পারে, সেজন্য একটু পড়িয়ে দিচ্ছি। 46 নম্বর পৃষ্ঠা, থার্মিডরীয় প্রতিক্রিয়া জাতীয় কনভেনশনের পতন। এই বিপ্লবীদের প্রবর্তিত ফরাসি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই আগস্ট মাসকে থার্মিডর মাস বলা হয়। এটা হচ্ছে ফ্রান্সের কি মাস? জুলাই আগস্ট মাসকে থার্মিডর মাস বলা হয়। এটা ফ্রান্সের বিপ্লবীদের প্রবর্তিত এই মাস। ফরাসি ক্যালেন্ডার থার্মিডোর থার্মিডোর ফরাসি ক্যালেন্ডারে, আমাদের আন্তর্জাতিক ক্যালেন্ডারে যেটা জুলাই আগস্ট মাস, সেটা ফরাসি ক্যালেন্ডারে তার নাম হচ্ছে থার্মিডোর মাস। জাতীয় কনভেনশনে সংগঠিত অভ্যুত্থান মূলত প্রতিবিপ্লবী শক্তির সমর্থনে হয়। 28 জুলাই অর্থাৎ 10 থার্মিডোর 22 জনকে এবং 29 জুলাই 11 থার্মিডোর প্যারি কমিউনের 70 জন সদস্যকে গিলোটিনে হত্যা করা হয়। গোল্ডেন ইয়ুথ নামধারী যুবকরা জ্যাকোবিন ক্লাবগুলোকে গুড়িয়ে দিয়েছিল এবং বন্ধ করে দেয়। গণনিরাপত্তা কমিটি নিষিদ্ধ করা হয়, এমনকি প্যারিসের কমিউনগুলো বাতিল করে দেওয়া হয়। জ্যাকোবিনদের শাসনকে মুছে ফেলার জন্য থার্মিডরগণ প্রতিবিপ্লব সম্পন্ন করতে থাকে, অর্থাৎ জ্যাকোবিনদের বিরুদ্ধে যে দলটা গড়ে ওঠে এরা হচ্ছে থার্মিডরগণ। এরা নতুন আরেকটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, এটাকে বলা হয় শ্বেত সন্ত্রাস। সন্ত্রাসের রাজত্ব একটা জিনিস ছিল, আর জ্যাকোবিনদের বিরুদ্ধে নতুন করে আরেকটি দল গড়ে উঠলো গোল্ডেন ইয়ুথ। এরা আবার জ্যাকোবিনদের বিরুদ্ধে নিজেদের প্রভুত্ব কায়েম করতে চায় এবং সন্ত্রাসের রাজত্ব মুছে ফেলতে চায়, এদেরকে বলা হয় শ্বেত সন্ত্রাস। এদের নতুন যে রাজত্ব কায়েম করলো তাদের নাম হলো শ্বেত সন্ত্রাস। শ্বেত সন্ত্রাসী অগণিত, এরাও কি বিপ্লবের পক্ষে? এরা বিপ্লবের পক্ষে মানে এরা হচ্ছে সন্ত্রাসের রাজত্বের বিপক্ষে, এরা নতুন একটা রাজত্ব কায়েম করতে চেয়েছিল। অনেকে বিপ্লব ঘটাতে চায়। এরা বিপ্লব ঘটাতে চায় বলতে এরা জ্যাকোবিনদের প্রভাবকে নস্যাৎ করে নতুন একটা অবস্থা তৈরি করতে চেয়েছিল। আচ্ছা, শ্বেত সন্ত্রাসে অগণিত মানুষ মারা যায়। অনেকে এই হত্যাকে জ্যাকোবিনদের পরিচালিত সন্ত্রাস ও হত্যার চেয়েও ভয়াবহ বলছে। এই যে শ্বেত সন্ত্রাস শুরু হলো, এই যে তাদের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে জ্যাকোবিনদের থেকেও নিষ্ঠুরতম কর্মকাণ্ড বলে অভিহিত করছে অনেকে। দেশে আইন শৃঙ্খলার আবারও অবনতি ঘটলো, দ্রব্যমূল্য বেড়ে যায়, দুর্ভিক্ষ সৃষ্টি হয়। জাতীয় কনভেনশনের প্রতি বিপ্লবী দুর্যোগ শক্তি আবার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। কনভেনশনের বিপ্লবী সদস্যদেরকেও হত্যা করা হয়। এই সময় দেশে খাদ্যাভাব, বিশৃঙ্খল পরিস্থিতি, হত্যা, জাতীয় রক্ষা বাহিনী কর্তৃক বিভিন্ন স্তরে সংগঠিত প্রতিবাদকে প্রতিহত করা ইত্যাদির পরিপ্রেক্ষিতে 1795 সালের মে মাসে, এই মে মাসকে ফরাসি ক্যালেন্ডার অনুযায়ী বলা হয় প্রেরিয়াল মাস। মে মাসের নাম হচ্ছে ফরাসি ক্যালেন্ডার অনুযায়ী প্রেরিয়াল মাস। এই মাসের নামগুলো মনে রাখবে, যেমন একটা শিখলাম জুলাই আগস্ট মাসকে ফরাসি ক্যালেন্ডার অনুযায়ী বলা হয় থার্মিডোর মাস, আবার মে মাসকে বলা হয় প্রেরিয়াল মাস। এই থার্মিডরীয় বুর্জোরা অবস্থা বুঝতে পেরে নতুন সংবিধান রচনা করতে শুরু করে। 22 আগস্ট কনভেনশন নতুন সংবিধান গ্রহণ করে। প্রজাতন্ত্রের নতুন সংবিধান অনুযায়ী একটা 2 কক্ষ বিশিষ্ট একটা শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এরপর 1795 সালের 10 অক্টোবর উচ্চ কক্ষ, 2 কক্ষ হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হলো নিম্ন কক্ষ, উচ্চ কক্ষের 5 জন ডাইরেক্টর কর্তৃক ফ্রান্স শাসিত হওয়ার বিধান প্রবর্তিত হয়। বিলুপ্ত হয় জাতীয় কনভেনশন এবং প্রতিষ্ঠিত হয় ডাইরেক্টরি শাসন। তাহলে ডাইরেক্টরি শাসন প্রতিষ্ঠিত হয়, এটা আন্ডারলাইন করো, 1795 সালের 10 অক্টোবর। আমরা এরপরে শিখবো ডাইরেক্টরি শাসনটা কি। এটা কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া নেই, আমরা এই পুঁথি নিলয়ের বইটা থেকে সুন্দর করে পড়বো যে ডাইরেক্টরি শাসন। এগুলো না জানলে তোমরা দেখা গেল ডাইরেক্টরি শাসনটা কি সেটা ভালো করে লিখতে না পারলে নাম্বার পাবে না, হয়তো 2 নাম্বারের জন্য আসতে পারে। আরেকটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। আগে ডাইরেক্টরি শাসনটা আমরা পড়ে নিই, তারপরে দেখবো টেনিস কোর্টের শপথ। তোমরা পারলে একটু লেকচারটা তুলে নাও, যাদের কাছে বই নাই তারা হচ্ছে লেকচারটা একটু খাতায় তুলে নাও, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে নাও। যখন
রোবসপিয়ারের পতন হয়েছিল, আমরা দেখলাম যে একটা পর্যায়ে এই শ্বেত সন্ত্রাসের পতন হলো এবং ডাইরেক্টরের শাসন শুরু হলো, রুল অফ ডাইরেক্টর। এই সংবিধান অনুযায়ী 1795 সালে যে নতুন সরকার গঠিত হয় তার নাম ছিল ডাইরেক্টরির শাসন। আরেকটি কথা তোমাদের বলি, তোমরা খাতায় তুলে নাও, যে ফ্রান্সের জাতীয় দিবস 14ই জুলাই। 1789 সালে 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন হয়েছিল এবং এখানে বন্দীরা মুক্তি পেয়েছিল এবং নতুন যে বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছিল, ফরাসি বিপ্লব 1789 সালে 14ই জুলাই সংগঠিত হয়েছিল। এই জন্য ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে 14ই জুলাইকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতি বছর 14ই জুলাই এই দিবসটি পালিত হয়। তোমাদের অবজেক্টিভে থাকতে পারে এটা। ম্যাম, হ্যাঁ, বাস্তিল দুর্গের পতন থেকে কি সাবজেক্টিভে কিছু আসতে পারে? এটা তেমন একটা আসে না, হয়তো ঘটনাবলীর মধ্যে আসতে পারে, কিন্তু সেটা খুব কম। তোমরা অবজেক্টিভটা শিখে রাখবে। 14ই জুলাই 1789 সালে। আচ্ছা, এরপরে যে এই যে শাসনের নাম দেওয়া হচ্ছে ডাইরেক্টরের শাসন, ডাইরেক্টরদের মধ্যে সর্বপ্রথম প্রভাবশালী ছিলেন বারাস, আর 4 জন ছিলেন লেয়ার ভেলিয়ার, রিউবেল, লেটুর ডেওয়ার এবং টার্নার। তোমরা লিখবে যে ডাইরেক্টরের শাসনে 5 জন ছিল, তাদের মধ্যে প্রধান ছিলেন বারাস, এটা লিখলেই হবে। এই 5 জন ডাইরেক্টর বা পরিচালক আইনসভা দ্বারা 5 বছরের জন্য নির্বাচিত হতেন। ডাইরেক্টররা আইন রচনা করতে পারতেন না। তাদের কাজ ছিল আইনসভা কর্তৃক পাশ করা আইনগুলোকে যথাযথভাবে প্রয়োগ করা। তারা কি করতেন না? আইন রচনা করতেন না, কিন্তু আইনসভা যে আইনগুলো দিত সে আইনের প্রয়োগ করতেন। নতুন সংবিধান অনুযায়ী একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। নিম্নকক্ষের নাম ছিল কাউন্সিল অফ 500, অর্থাৎ 500 পরিষদ। এতে 500 জন তরুণ সদস্য ছিল নিম্নকক্ষে, আর উচ্চকক্ষের নাম হলো কাউন্সিল অফ এনসিয়েন্টস, অর্থাৎ প্রবীণদের পরিষদ। এনসিয়েন্ট মানে এখানে প্রাচীনদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যারা বয়স উচ্চকক্ষে থাকতো প্রবীণদের। এখন এখানে নাম দেওয়া হয় কাউন্সিল অফ এনসিয়েন্টস বা প্রবীণদের পরিষদ। আর নিম্নকক্ষ ছিল কাউন্সিল অফ 500, যেখানে তরুণ সদস্যরা অন্তর্ভুক্ত ছিল। আর প্রবীণদের পরিষদে ছিল সদস্য সংখ্যা 200। উচ্চকক্ষের যুক্তি এবং নিম্নকক্ষের কল্পনা প্রতিফলন ঘটিয়ে ফ্রান্সের নতুন আইনগুলো রচিত হবার কথা বলা হয়েছিল। প্রবীণ পরিষদ অর্থাৎ উচ্চকক্ষের সদস্য পদ এবং উচ্চ পরিষদের সদস্য পদ প্রার্থীর বয়স ছিল কমপক্ষে 40 বছর এবং নিম্নকক্ষ বা 500 পরিষদের সদস্য পদ প্রার্থীর বয়স 30 বছর ধার্য করা হয়। এর নিচে হলে তারা এই কক্ষে সদস্য হতে পারবে। 500 পরিষদ আইন রচনা এবং গ্রহণ করে তা প্রবীণ পরিষদে পাঠাবে। প্রবীণ পরিষদ তা অনুমোদন করলে সেটা আইনে পরিণত হবে। ডাইরেক্টরির আইনসভার নির্বাচনে সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়নি। সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার প্রাপ্ত হয়, ফলে গণতন্ত্র হত্যা হয়। ধনী বুর্জোয়া শ্রেণী আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আর ডাইরেক্টররা ছিল ধনী বুর্জোয়া শ্রেণীর অনুগত। অর্থাৎ সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়নি, কেবল ধন সম্পদের ভিত্তিতেই ভোটাধিকার প্রাপ্ত হয়েছিল জনগণ। এতে করে কি হয়, যে গণতন্ত্রকে যে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল সেটা হয়নি, আবারও ধনী বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে। আমাদের এতটুকু জানলেই হবে। এরপরে আমি তোমাদের আরেকটি পয়েন্ট পড়াবো, সবাই খেয়াল করে শুনবে। টেনিস কোর্টের শপথ। একটা সময় দেখা যায় যে যাজক এবং অভিজাতরা এরা ছিল সমাজের ফার্স্ট এবং সেকেন্ড স্টেটের অন্তর্ভুক্ত। এদের প্ররোচনায় রাজা কি করেছিলেন? জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ ঘোষণা করলে ওই সময় ডাক্তার গিলোটিন, আমরা যে গিলোটিন শব্দটা শুনেছি এটা তার নাম অনুসারে, তিনি ছিলেন একজন ডাক্তার। তিনি পরামর্শ দিয়েছিলেন এবং তার পরামর্শ অনুযায়ী 20 জুন 1900, এখানে 1900 আছে, হবে 1789 সালে তৃতীয় সম্প্রদায় কারা তোমাদের মনে আছে? ফরাসি সমাজের 3টি সম্প্রদায় বা ম্যাম, শ্রমিক কৃষক শ্রেণী যারা একেবারে দরিদ্র, যারা সাধারণ জনগণ। এই তৃতীয় শ্রেণী মিরাবোর নেতৃত্বে একটা পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে একত্রিত হয়েছিল 20 জুন 1789 সালে এবং এখানে এসে তারা শপথ নিয়েছিল যতদিন পর্যন্ত তারা ফ্রান্সের জন্য শাসনতন্ত্র রচনা করতে না পারবেন ততদিন এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবেন
এই ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই শ্রেণী কারা? এরা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। ডাক্তার গিলোটিনের পরামর্শে 20শে জুন 1789 সালে পার্শ্ববর্তী টেনিস কোর্টের মাঠে যে তারা এই ডিসিশন নিয়েছিল। কি ডিসিশন নেয়? ফ্রান্সের জন্য একটা তারা শাসনতন্ত্র রচনা করবেন এবং পাশাপাশি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না পারবেন ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এটাকে বলা হয় টেনিস কোর্টের শপথ। এরপর দেখা যায় রাজা যখন ষোড়শ ফিরে আসলেন তখন এই তৃতীয় শ্রেণীর দাবি একটা পর্যায়ে তিনি মেনে নিয়েছিলেন এবং তাদের প্রত্যেককেই ভোটাধিকার দিয়েছিলেন। এটুকুই তোমাদের টেনিস কোর্টের শপথ। তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু আছে, ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহতেও আছে। আর তোমরা যখন কোনো বিপ্লব বা কোনো কিছু পড়বে তখন তার প্রভাব এবং ফলাফল অবশ্যই পড়বে। এটা খুবই ইম্পর্টেন্ট যে ফরাসি বিপ্লবের ফলাফল কি ছিল এবং প্রভাব কি ছিল। একটা হচ্ছে জাতীয়ভাবে প্রভাব আর একটা হচ্ছে আন্তর্জাতিক প্রভাব। জাতীয়ভাবে প্রভাবে তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে 48 পৃষ্ঠায়, আর তার আগে হচ্ছে ফরাসি বিপ্লবের ফলাফল। তোমাদের লিখতে হবে 3 অথবা 4-এর জন্য। এর জন্য যে তোমাদেরকে একেবারে 4 পেজ পাতা, 3 পাতা, 2 পাতা এরকম লিখতে হবে তা না, মূল কথাগুলো লিখলেই হবে। যেহেতু এখানে ফরাসি বিপ্লবের প্রভাবে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, যদি সংক্ষিপ্তভাবে পয়েন্টের নাম তুলে দিতে পারো তাহলে নাম্বারটা ভালো ক্যারি করা যাবে। যেমন এখানে আছে জাতীয়ভাবে কি প্রভাব পড়েছিল, ফ্রান্সের অভ্যন্তরে কি প্রভাব পড়েছিল, আর্থসামাজিক ক্ষেত্রে আছে, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে এবং ইউরোপে কিভাবে এটার প্রভাব বিস্তার হয়েছে। এখন আরেকটা আছে যে আন্তর্জাতিক প্রভাব কি ছিল ফরাসি বিপ্লবের, এটা আমি একটু তোমাদের আলোচনা করে শোনাবো। যে সেই সময়ে ফরাসি বিপ্লব প্রথম একটা বড় ধরনের বিপ্লব হিসেবে পরিগণিত হয়েছে এবং এই প্রভাবটা ফ্রান্সের বাইরে ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত মহাদেশেও এর প্রভাব ছড়িয়ে পড়ে। সব দেশে ওই সময় দেখা যায় যে ঔপনিবেশিক শাসন চলছিল। যে সমস্ত দেশে ঔপনিবেশিক শাসন চলছিল সে সমস্ত দেশের অধিবাসীরা এই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কি করে, আস্তে আস্তে আন্দোলন করা শুরু করে। এই ফরাসি বিপ্লবের প্রভাব তাদেরকে সাহস জুগিয়েছিল এবং তারা নিজেদেরকে স্বাধীন হিসেবে দেখতে চায়। ল্যাটিন আমেরিকায় স্প্যানিশ দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের প্রেরণাতে ছিল ফরাসি বিপ্লবের নেতাদের বীরত্ব। অর্থাৎ এই দক্ষিণ আমেরিকায় যখন স্প্যানিশরা দখল করছিল তখন তাদের বিরুদ্ধে এই দক্ষিণ আমেরিকার জনগণ যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে ভূমিকা রেখেছিল ফরাসি বিপ্লব এবং এই নেতাদের বীরত্ব তারা জানত। এশিয়া, আফ্রিকাতে 20 শতকের জাতীয় মুক্তি আন্দোলনে ফরাসি বিপ্লবের প্রভাব কার্যকর ছিল। 1917 সালে হয়েছিল রুশ বিপ্লব। রাশিয়াতে বিপ্লব হয়েছিল যেটাকে বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব। এই বিপ্লবের গতি প্রকৃতি নির্ধারণেও ফরাসি বিপ্লবের নেতা অর্থাৎ রুশ বিপ্লবের নেতা লেনিন ফরাসি বিপ্লবের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছিলেন। শুধু বিপ্লবের জন্য নয়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণে ফরাসি বিপ্লবের অভিজ্ঞতা সকলকে তিনি সচেতন করতে পারেন। ফ্রান্সে 1789 সালে যে বিপ্লব হয়েছিল এটি পৃথিবীব্যাপী মহান ফরাসি বিপ্লবের মর্যাদায় পঠন পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই যে বিপ্লবের প্রভাব আজও সারা বিশ্বে পরিলক্ষিত হয়। আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লবী ও বিপ্লবীদের কথাও আমাদের দেশে এই মহান মুক্তিযুদ্ধের সময় স্মরণ করা হয়েছিল। তাদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়া হয়েছিল। ফরাসি বিপ্লবের কথাও সেখানে উচ্চারিত হয়েছে। আমাদের দেশে প্রতি বছর 14 জুলাইকে কেন্দ্র করে ফরাসি বিপ্লব উপলক্ষে লেখালেখি এবং অনুষ্ঠানও পালিত হয়ে থাকে। অর্থাৎ ফরাসি বিপ্লবের যে আন্তর্জাতিক প্রভাব এটা দেশে দেশে প্রতি বছরই দেখা যায় এবং দেশে দেশে যে বিভিন্ন বিপ্লব হয়েছে ফরাসি বিপ্লবের পরবর্তীতে সেই সমস্ত দেশে বিপ্লবী জনগণ ফরাসি বিপ্লবের নেতাদের সেই বীরত্ব থেকে প্রভাবিত হয়েছিলেন। তোমরা এই অধ্যায় থেকে ভালো করে পড়বে গিরন্ডিন জ্যাকোবিন ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ সংক্ষেপে পড়বে এবং নেপোলিয়ন বোনাপার্টের জীবনী, মহাদেশীয় ব্যবস্থা এবং তার সংস্কার। ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। ম্যাম, সমস্যা? ওয়াটারলুর আরেকটা যুদ্ধ কথা, ও নেপোলিয়ন এই নেপোলিয়নের আচ্ছা পতনের কারণ এটা তোমরা পড়ে রাখবে। এটা অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় হঠাৎ করে আসতে পারে।
এটা আসে না তেমন, তারপরেও মাঝে মাঝে কিন্তু আসে যে ওই উদ্দীপক দিয়ে সেখান থেকে বুঝে নিতে হয়। আরেকটি কথা একটু শেষ করি যে তোমাদের বইয়ে আমি যে বইটি পড়াচ্ছি হাসান বুক হাউসের, যে ডক্টর মমতাজউদ্দিন পাটোয়ারি যে বেলাল হোসেন সরকারের বই থেকে, তোমাদের বইয়ের শেষে দেখো অবজেক্টিভ আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে। তোমরা এইগুলো একটু বাসায় সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের একটা অধ্যায় শেষে যে প্রশ্ন থাকে সেটা সলভ করার চেষ্টা করলে একটা অধ্যায় সম্পর্কে মোটামুটি ধারণা চলে আসে, কঠিন আর থাকে না। আরেকটু বলি, এই অধ্যায়টা তোমরা পুরোটাই নেক্সট ক্লাসের জন্য পড়বে, অর্থাৎ আমাদের ক্লাস হবে নেক্সট রবিবার। ভালো করে পড়বে, কোনো সমস্যা থাকলে সমাধান করানো হবে। আর তৃতীয় অধ্যায় আমি একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, ওইটার উপরে আর কোনো ক্লাস হবে না। আমি এরপর তোমাদের চতুর্থ অধ্যায় পড়াবো। এখন তোমাদের প্রশ্ন থাকলে বলো। ম্যাম, ওয়াটারলুর যুদ্ধ ও নেপোলিয়ন এই পয়েন্টটা থেকে কোশ্চেন আসতে পারে বা এটা কি খুব ইম্পর্টেন্ট? অনেক সময় আসে, কিন্তু তোমরা জাস্ট ধারণাটা নেবে। ওয়াটারলুর যুদ্ধ, পেনিনসুলার যুদ্ধ, তোমাদের যদি এই নাসরিন হালিমের বইটা থেকে থাকে সেখান থেকে সবকিছু পড়তে হবে না। টেনিস কোর্টের শপথ, ওয়াটারলুর যুদ্ধ, এইগুলো জাস্ট ধারণা রাখবে, যেন তোমরা 3 অথবা 4-এ লিখতে পারো বা 2-এ লিখতে পারো। এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। তোমরা অবজেক্টিভের জন্য অথবা ধারণা নেবে, কোনো সময় যদি কোশ্চেন একটু প্যাটার্ন কঠিন আসে সেক্ষেত্রে কাজে লাগে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরাসি বিপ্লবের যে প্রাক বিপ্লব, ফ্রান্সের অবস্থা, বিপ্লব পরবর্তী ফ্রান্সের অবস্থা, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে এবং বিপ্লবের প্রভাব, বিপ্লবের ফলাফল, এইগুলো একটু ভালো করে পড়বে। এখান থেকে প্রশ্ন সবসময় থাকে, প্রভাব ফলাফল সবসময় থাকে। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু কি পড়াবো বলতো, চতুর্থ অধ্যায় রুশ বিপ্লব, যেটা ইউটিউবে পড়িয়েছিলাম তোমাদেরকে, তোমরা অনেকেই সেটা দেখোনি, বেশিরভাগই দেখোনি। ওই অধ্যায় পড়ানো হবে। তোমাদের কাছে আমার একটা ইয়ে থাকবে যে তোমরা দ্বিতীয় অধ্যায়টা অর্থাৎ ফরাসি বিপ্লবটা খুব ভালো করে দেখবে, খুবই ভালো করে দেখবে। ছোটখাটো যা প্রশ্ন থাকে সেগুলো তোমরা লিখে রাখবে, প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবে। শুধু পড়া দিয়ে দিলাম আর ম্যাডাম, ক্লাসে আসলে, চতুর্থ অধ্যায় তো বলশেবিক বিপ্লব। হ্যাঁ সেটাই পড়াবো আমি। প্রথম বিশ্বযুদ্ধ আমি পড়িয়েছিলাম তোমাদেরকে ম্যাম, ও এক্সট্রা নামের ক্লাসে। নামের সাথে গুলিয়ে ফেলছে বোধহয়, বলশেবিক বিপ্লব কি রুশ বিপ্লব বলে? দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফরাসি বিপ্লব, যেটা ফ্রান্সে হয়েছিল। এই আমাদের কিন্তু 3টি বিপ্লব 3টি দেশে সংঘটিত হয়েছিল। এটা যদি ভালো করে না জানা থাকে, একটা হচ্ছে শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছিল অষ্টাদশ শতকের মাঝামাঝিতে। ফরাসি বিপ্লব ফ্রান্সে হয়েছিল 1789 সালে। রুশ বিপ্লব, যেটাকে বলশেভিক বিপ্লব বলা হচ্ছে, সেটা রাশিয়াতে হয়েছিল 1917 সালে। এইগুলো আমাদের ভালো করে জানতে হবে। পরবর্তী ক্লাসে আমি এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আবার বলে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। আরেকটি কাজ তোমরা করবে, যদিও এখন দেখার সুযোগ কম, তোমরা যারা ভালো করতে চাও বা তোমাদের আগ্রহ আছে, তারা আমি যেভাবে ক্লাসে করাতাম যে প্রতিটা পেজ পড়বে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরগুলো, এক কথায় যে উত্তরগুলো হয় খাতায় তুলে রাখবে, তাহলে আর পরীক্ষার সময় সারা বই খুঁজতে হবে না। আন্ডারলাইন করবে, খাতায় তুলে রাখবে। আমার যারা অনুগত ছাত্র আছে এবং যারা আসলে পড়াশোনায় প্রকৃতপক্ষে ভালো, তারা এই কাজটি করবে। আর যারা করতে চায় না, সেখানে এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই, নিজেদের ক্ষতি নিজেরাই করছো যারা আমার কথা শুনবে না। ঠিক আছে? এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই ম্যাডাম। প্রশ্ন নাই? তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করবো যে খাতা কিন্তু ক্যামেরার সামনে দেখাতে হবে। ঠিক আছে? খাতা না দেখালে কিন্তু হবে না। আমি খাতা ওকে ম্যাম। দেখতে চাইবো এবং জিজ্ঞেস করবো কতটি করে প্রশ্ন হয়েছে, দু একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। ওই ক্লাসে আমি মোটামুটি ধরবো প্রশ্ন। যেমন সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়, এটা 2 নাম্বার প্রশ্নে আসে। তো কিভাবে কি সংগঠিত হয়েছিল সেটা তোমরা পড়বে। 2 এর জন্য লেখার জন্য অনেক কিছু না জানলেও চলবে, কিন্তু মূল কথাটা জানতে হবে। হ্যাঁ, আর যাদের কাছে নাসরিন হালিমের বইটা আছে, আসলে সবার কাছে থাকলে ভালো হতো, আমি বিশেষ বিশেষ জায়গাগুলো দাগিয়ে দিতাম, তাহলে খুব সহজেই এক একটা অধ্যায়ের সাথে সাথে দাগিয়ে দিলে তোমাদের কষ্টটা কম হতো। কারণ পরে দাগাতে গেলে খুব কষ্ট হয়, কারণ এই মিলিয়ে মিলিয়ে দাগানো খুব কষ্ট। আমি প্রতি বছর আমার স্টুডেন্টদেরকে এখান থেকে কিছু কিছু জায়গা দিয়ে দিই। সেখানে আছে যে সন্ত্রাসের রাজনীতি, এখানে খুব সুন্দর করে সার সংক্ষেপে দেওয়া আছে। গিলোটিন কি,
টেনিস কোর্টের শপথ কি, মহাদেশীয় ব্যবস্থা কি, 2 নম্বরেও কিন্তু মহাদেশীয় ব্যবস্থা কি এটা আসে। ওয়াটারলুর যুদ্ধ এই সম্পর্কে 2 নম্বরে কিন্তু আসে। তোমরা যদি নাসরিন হালিমের বইটা দেখো তাহলে সেখানে খুব সহজে পেয়ে যাবে, এর জন্য আর গোছানো লাগবে না। হ্যাঁ, তাহলে আর কারো কোনো প্রশ্ন? আর আরেকটা কথা, যে তোমরা ভালো করে এই অধ্যায়টি পড়বে, এবং আমি কিন্তু পরের ক্লাসে 4র্থ অধ্যায় পড়াবো, 3য় অধ্যায় না, 4র্থ অধ্যায়। এটা সবাই মনে রাখবে। হাতে সময় পাবে, সেই সময়গুলো নিয়ে তোমরা পড়বে। তোমাদের এখন কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। প্রশ্ন নাই? তাহলে একজন বলো তো যে আমরা কি কি পড়বো ফরাসি বিপ্লবের এখান থেকে। শোয়েব বলো তো, সবাই একটু শুনুন। ম্যাম, প্রাক বিপ্লব সময়কার রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং বিপ্লব পরবর্তী সামাজিক রাজনৈতিক। না, প্রাক বিপ্লব এই 3টা খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন থাকে, এখান থেকে প্রশ্ন থাকেই। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে নেপোলিয়নের পরিচয়, সরি দার্শনিকদের সম্পর্কে পড়তে হবে। এখানে 3-4 জন দার্শনিকের সম্বন্ধে লেখা আছে। তারপর নেপোলিয়নের পরিচয়, তারপর তার কর্মকাণ্ড, তার আইন সংস্কার, এগুলো আর বিশেষ করে তার মহাদেশীয়। তার সংস্কার এক জিনিস আর মহাদেশীয় ব্যবস্থা এক জিনিস, এই দুটো জিনিস আলাদা আলাদা ভাবে পড়তে হবে। বিপ্লবের ঘটনা প্রবাহ, দার্শনিকদের অবদান অবশ্যই পড়বে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দার্শনিকদের অবদান। এটা পড়ে না পড়ে পরীক্ষার হলে কেউ যাবে না, ঠিক আছে? আর প্রভাব, ফলাফল, এগুলো একটু পড়বে। আর টুকটাক যেগুলো ছোট ছোট বিষয়গুলো দেখালাম, এগুলো তোমরা নিজেরা পড়বে, খাতায়। ম্যাম, নৈবিত্তিকের জন্য যদি একটু বলে দিতেন, বিশেষ করে কোন ধরনের নৈবিত্তিক গুলো আসতে পারে? এখানে এই ছোট ছোট, ধরো তোমাকে দিল যে থার্মিডোর কোন মাস, তাই না? আমরা শিখেছি না, জুলাই আগস্ট মাস, এরকম দিতে পারে। আর বইটা অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যেভাবে ক্লাসে শিখিয়েছিলাম, যে আন্ডারলাইন করে করে তোমরা করবে, এক কথায় উত্তরগুলো দেখবে, আর বইয়ের শেষে অবজেক্টিভ গুলো দেখবে, খাতায় তুলবে। তাহলে আজ এই পর্যন্ত, আমার আরেকটা ক্লাস আছে। হ্যাঁ,